ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দিয়ে নানা ধরনের জরিপ আসছে। এর মধ্যে কোনোটিতে এগিয়ে আছে ছাত্র শিবির, কোনোটিতে ছাত্র দল। এইটা নিয়ে নানা ধরনের ছাত্রদের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে। এর বিশেষ করে আমরা খেয়াল করেছি যে যারা অন্য অন্য দলের থেকে নির্বাচন করছেন তারা বলছেন এগুলো বিভ্রান্ত তৈরি করার জন্যই তৈরি করা হয়েছে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কি চলছে, কি ঘটছে, কিংবা এই নির্বাচনে কারা জয়ী হতে পারেন এবং বর্তমান পরিস্থিতি কি, নির্বাচন কি আসলে নিরপেক্ষ হবে নাকি নির্বাচন সঠিকভাবে হবে নাকি নির্বাচন হবে না, এই ধরনের সংশয় তৈরি হয়েছে। তাই এই ডাকসু নির্বাচনকে ঘিরে আজকে আমাদের আয়োজন। সংবাদ বিশ্লেষণে স্বাগত জানিয়েছি আমাদের সাবেক ছাত্রনেতা, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নাসিরউদ্দিন প্রিন্স। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে, সেই সাথে আমরা চেষ্টা করব যে ডাকসুর কি অবস্থা। আপনি তো ডাকসুতে একসময় ছিলেন, সেইটা জানারও চেষ্টা করব। তো আমরা প্রথমে একটু জিনিস জানতে চাই যে এই যে ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা খেয়াল করছি যে ডাকসু নির্বাচনকে ঘিরে একটা সময়ে এটা কিন্তু একটা রাজনীতির মঞ্চ। আপনি যদি একটু খেয়াল করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মঞ্চ অন্যতম হলো ডাকসু ছিল এটার কারিগর। সেই প্রেক্ষাপটে এই ডাকসু নির্বাচনের, আপনি বলছিলেন যে ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটটা কি, এটা যদি একটু বলতেন তারপরে আমরা যাচ্ছি মূল প্রশ্নে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নাগরিক টিভিকে আমাকে ডাকার জন্য। প্রথম কথা হচ্ছে যে আপনি প্রপারলি আলোচনাটা এনেছেন যে ডাকসু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিষয় ছিল না আসলে কখনোই। যখন 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে প্রথম 22-23 সালে হচ্ছে তিনটা হলের সংসদ ছিল। তারপরে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটা আসলো, এবং ডাকসু আসলে 1940 সালে যখন একটা আইন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আইনে, এরপরে আসলে 42-43 সাল থেকে ডাকসু নির্বাচন সেটা এইভাবে করে হল প্রতিনিধিদের নিয়ে ডাকসু নির্বাচনটা চলে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসলে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আবির্ভূত হয় হচ্ছে 1948-এ, যখন আমাদের ভাষার উপরে আক্রমণটা নেমে আসে। এবং এরপরে আপনারা জানেন যে 1952 সালের যে মহান ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও ডাকসু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাকসুর আহ্বানে ধর্মঘট হয়, ডাকসুর আহ্বানে ছাত্র সমাবেশ হয়, এবং ডাকসু সেই সময় কিন্তু সেই ভাষা আন্দোলনের যে মিছিলে গুলি করা হয়, সেই মিছিলও ছিল কিন্তু এই রকম একটা ডাকসুর মানে কর্মসূচিই কিন্তু সেই মিছিলও ছিল। পরে আমরা 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এবং তারও পরে আমরা যদি দেখি যে এই যে 6 দফা ঘোষণা করা, তোফায়েল আহমেদ যখন এই 6 দফা ঘোষণা করেন, সেটাও কিন্তু একটা ডাকসুর সভাপতি ছিলেন তিনি। এবং 1971 সালের 2 মার্চ ডাকসুর সহসভাপতি হিসেবেই কিন্তু আসমা আব্দুর রব বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তার মানে এবং এরপরে আমরা যদি দেখি 83-84 মধ্য ফেব্রুয়ারি এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রত্যেকটা বাংলাদেশ রাষ্ট্রের গড়ে ওঠার প্রত্যেকটা গণ আন্দোলনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, এবং তার সাথে সহকারী হিসাবে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদগুলো সেখানে ভূমিকা রেখেছে। এরপরে তো দীর্ঘ সময় ডাকসু বন্ধ ছিল, ছাত্র সংসদগুলো বন্ধ থেকেছে। এগুলোর কারণ কি সেটা আমরা আরেক সময় যাব। কিন্তু আপনি একটু আপনাকে একটু মনে করিয়ে দিই যে 2018 সালে যে আমাদের দেশে যে একটা প্রেক্ষাপটে আন্দোলন হলো, যে 18 সালে যে ডাকসু নির্বাচন হলো, সেটার কি প্রতিফলন আমরা 2024-এ দেখতে পেলাম? এরকম 2019 সালে নির্বাচনটা হয়েছিল। হ্যাঁ, 2019 সালে নির্বাচনটা হয়েছিল। সেটার জন্য কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে, আমি সে সময় ছাত্র ছিলাম এবং আমরা দীর্ঘ সময় ধরেই কিন্তু একটা লড়াইয়ের মধ্যে ছিলাম যে শিক্ষার্থী অধিকার মঞ্চ নামে একটা প্ল্যাটফর্ম করা হয়েছিল, এবং এরপরে কোর্টের রিটের পরে 2019 সালে একটা নির্বাচন মঞ্চস্থ হলো। এই কারণে বলছি যে আমরা জানি যে সেই সময় কিভাবে করে আমরা ছাত্রলীগ ছাড়া প্রায় সবগুলো প্যানেলই আসলে নির্বাচন বয়কট করেছিলাম আমরা শেষ মুহূর্তে এসে, এবং একটা প্রচণ্ড একটা কি বলে যে দলীয় নিপীড়নমূলক ভূমিকায় ছাত্রলীগ আবির্ভূত হয়েছে, এবং সেই নির্বাচন আসলে বানচাল করা হয়েছিল নানাভাবেই। এবং এরপরে তো দেখলাম সেই ডাকসুও, যেটা 19 সালে যে ডাকসুটা গঠিত হলো, সেই ডাকসু আসলে কোনোভাবেই শিক্ষার্থীদের অধিকার আদায় বলি বা হচ্ছে একটা জাতীয় রাজনৈতিক প্রশ্নে বলি, সেই ডাকসু কিন্তু আর কখনোই সেই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে আবির্ভূত হতে পারে নাই 2019 সালের ডাকসুটাও। তার মানে যেই প্রসঙ্গটা আপনি বলছিলেন যে ডাকসু নির্বাচনের প্রেক্ষাপট, সেটাকে যদি একটু সংক্ষিপ্তভাবে আমি যদি এখানে নিয়ে আসি, যে এদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনের একটা মূল ভিত্তি, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অগ্রসারথী হিসেবে ডাকসু ভূমিকা রেখেছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা বিরাজনীতিকরণের যত ধরনের প্রক্রিয়াগুলো চলতেছে, সেই চলার পাশাপাশি আজকে যখন 2025 সালে এসে
অনেক বছর পরে 19 সালের পরে 6 বছর পরে এসে যখন ডাকসু নির্বাচন হচ্ছে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে এই রকম যেই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনকে ঘিরে অনেক ধরনের সংশয়, অনেক ধরনের নতুন নতুন প্রশ্ন বা নতুন কিছু দিকের বিষয়গুলো। আমরা একটা জিনিস জানতে চাই যে এই যে ডাকসু নির্বাচন যখনই হোক, এই যে নির্বাচনে আসলে জয় পরাজয়টা আসলে কারা নির্ধারণ করে? একটু যদি নির্বাচনের জন্য যদি সংক্ষেপে যদি প্রথমত বলি যে যেভাবে করে ডাকসু হয়ে আসতেছিল, জয় পরাজয়টা নির্ধারণ করছে ডাকসুতে জিতছে কারা, এটা একটু দেখেন। ডাকসুতে জিতছে আসলে সবসময়ই ডাকসুতে জিতছে যারা শাসন ক্ষমতায় ছিল তার বাইরের যে অংশ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় একটা এন্টি এস্টাবলিশমেন্ট ক্যারেক্টার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, এবং ক্ষমতাসীনদের যে রাজনীতি তার বিপরীতে যেই রাজনীতিটা প্রতিবাদের রাজনীতি, প্রতিরোধের রাজনীতি, সেই শক্তিটাই কিন্তু সবসময় ডাকসুতে ছিল। পাকিস্তান আমলে যেমন ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আমরা দেখেছি যে এই শাসক দলগুলোর যারা, তাদের বিপরীতের শক্তিগুলো তারা দাঁড়াইছে। এবারের নির্বাচনেও আমরা যদি দেখি যে 24-এর একটা গণ অভ্যুত্থানের পরে যেই স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে মানুষের সামনে আবির্ভূত হয়েছিল, শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ যে যেভাবে করে দেশটা পরিচালিত হচ্ছে, গত এক বছরে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, তাহলে তার বিপরীতে যারা প্রতিরোধী সংগঠন, যারা এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতেছে, যারা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ মুক্তিযুদ্ধ কোনো দলীয় সম্পদ না, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, 24-এর বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষাকে নিয়ে যারা স্বপ্নকে ধারণ করে, সেই শক্তিগুলোই আসলে নানাভাবে সামনে আসা উচিত। এবং এখানে নানানভাবে যে কথাগুলো বলা হচ্ছে যে ডাকসুতে জিতবে কারা, ডাকসুতে জিতবে কারা সেটা নির্ধারণ করবে শিক্ষার্থীরাই। এই শিক্ষার্থীরা খুবই সচেতন এবং তারা নানাভাবেই ভূমিকা রেখেছে। সেই শিক্ষার্থীদের নানান অংশের মানুষ যে গণ আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা, সেই শক্তিকে তারা সামনে নিয়ে আসবে বলে আমি মনে করি। এবং এই শিক্ষার্থীরাই আসলে নির্ধারণ করবে ডাকসুর জয় পরাজয় কারা কিভাবে নির্ধারিত হবে। সেটা অবশ্যই আমরাও মনে করি যে শিক্ষার্থীদের উপরে ডিপেন্ড করছে যে কোন দল জিতবে, কারা জিতবে, কোন প্রার্থী জিতবে, সে কোন দলের প্রার্থী জিতবে না সাধারণ শিক্ষার্থী জিতবে। কিন্তু একটা আপনি যদি খেয়াল করে দেখেন যে গতকালকে থেকে আজকে পর্যন্ত 3টা জরিপ আমরা খেয়াল করেছি, যে 3টা জরিপ প্রকাশ করা হয়েছে, যে 3টা জরিপের মধ্যে খেয়াল করে দেখলাম যে 2টা জরিপে আছে যে ছাত্র শিবিরের প্রার্থী এগিয়ে আছেন, যেটা হিউজ পরিমাণে দেখানো হয়েছে। আবার একটা জরিপে দেখলাম যে আজকে একটা জরিপ প্রকাশ করা হয়েছে যেখান থেকে বলা হচ্ছে যে 600 জনের জরিপে সেখানে ছাত্র দলের প্রার্থী ব্যাপক হারিয়ে গিয়েছে। আসলে এই জরিপের আসলে কোনো ভিত্তি আছে নাকি এটাতে কোনো নির্বাচনের প্রভাব পড়ে? শুধু দুইটা বিষয় আপনি দেখেন যে দুইটা সংগঠনের কথা এখানে জরিপের কথা আসছে। একটা হচ্ছে ন্যারেটিভ নামে একটা সংগঠন, একটা সোচ্চার নামে একটা সংগঠন, এবং এদের এই সোচ্চারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সে আবার শিবিরের প্যানেলের সদস্য, ঠিক আছে, এবং ন্যারেটিভেরও একজন সদস্য, সেও শিবিরের প্যানেল নির্বাচনের প্রার্থীরা করতেছে। তার মানে এই ধরনের জরিপ, আর হচ্ছে এত একটা জরিপ যখন হয় তখন তার একটা স্যাম্পল সাইজ একটা বিষয় থাকে যে কি পরিমাণ মানুষকে সেখানে ইনক্লুড করা হচ্ছে। এগুলো আসলে মুক্তিযুদ্ধ বিরোধী যেই শক্তি এবং বাংলাদেশের এই শক্তি আসলে তারা নানাভাবে ছাত্রদের চিন্তা মনস্তত্ত্বকে ম্যানিপুলেট করার জন্য এই ধরনের জরিপ, মানে এগুলো কতগুলো ভুইফোর সংগঠন, সেই ভুইফোর সংগঠনের জরিপগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। এর বাইরে এইটার আসলে কোনো ছাত্রদের মধ্যে এটার কোনো, আমি নিজে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতেছি এবং সেখানে আমি ছাত্রদের মনোভাব সম্পর্কে আমি দেখেছি। তার মানে এইটার আসলে কোনো প্রাসঙ্গিকতাই নাই এবং এটার মাধ্যমে যেন একটা হতাশা তৈরি হয় এবং হচ্ছে যে যারা বাইরে অনাবাসিক যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা যেন ভোট দিতে না আসে, নিরুৎসাহিত হয়। সেগুলোর কারণে এমনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকগুলো কঠোর নিয়মকানুন করছে, এতে নিরুৎসাহিত হওয়ার সুযোগ আছে। আবার এই ধরনের একটা জরিপ করে তুলে দিয়ে এটা নিরুৎসাহিত করার চেষ্টা করা, যেন অনাবাসিক শিক্ষার্থীরা যেন ভোট দিতে না আসে। এগুলোর মাধ্যমে আসলে এই শক্তিটা, এই ধরনের একটা যে ধর্মীয় ফ্যাসিস্ট শক্তি, তারাই আসলে তাদের নিজেদের স্বার্থে মতামতকে ম্যানিপুলেট করার জন্য, গুজব ছড়ানোর জন্য এই ধরনের জরিপ বাজারে ছেড়েছে, এর ভিন্ন কিছু না। তার মানে হচ্ছে যে এই ডাকসু নিয়ে একটা প্রপাগান্ডা তৈরি করা, যাতে সাধারণ শিক্ষার্থীরা তুলনামূলকভাবে কম আসে ভোট কেন্দ্রে। তো কিন্তু আমরা আরেকটা জিনিস খেয়াল করেছি, আপনি খেয়াল করেছেন কিনা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইবার নির্বাচনে একটু কিন্তু সাধারণ প্রচুর পরিমাণে, যেটা আগে দেখিনি, যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রচুর পরিমাণে ছাত্র নির্বাচন করছেন। বিশেষ করে কোচিং সেন্টার বেস যারা কোচিং চালান তাদেরকে আমরা অগ্রসর ভূমিকায় দেখছি। এটা কি আপনি কিভাবে ছোট্ট করে একটু কি মনে? এটা আমি শুরুতেই একটু বলেছি যে বিরাজনীতিকরণের প্রক্রিয়াটা চলছে, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনগুলো ছিল না। ছাত্র সংসদের ভূমিকা সম্পর্কেও আসলে অত বেশি মাত্রায় সে আলোচনাটাও হয় নাই।
এবং সেইটার ফলে এইটার ফলে যেটা দেখা দিচ্ছে যে মানে যিনি এখন আরও ইন্ডিভিজুয়াল কিছু প্রচারণার বিষয়ের মাধ্যম মানুষের হাতে আছে, আগে ধরেন সংবাদপত্রে একটা কথা বলতে হইতো, এখন টেলিভিশন মিডিয়ার বাইরেও সোশ্যাল মিডিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন ইন্ডিভিজুয়ালি যার কিছুটা পরিচিতি হয়েছে, খ্যাতি হয়েছে, মানে এটা যে একটা রাজনৈতিক নীতির প্রশ্ন তার চাইতে বেশি ওই ব্যক্তিগত ক্যারিশমার বিষয়গুলো সামনে চলে আসতেছে। জাকসু নির্বাচন 11 তারিখ আপনি জানেন, এই জাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর নির্বাচনের একটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এই বছর আমরা খেয়াল করে দেখলাম যে অনেক দল পুরোপুরি প্যানেল দিতে পারেনি, বিশেষ করে হল সংসদে। আর জাহাঙ্গীরনগরের প্রেক্ষাপটটা আপনি ভালো করে জানেন যে এই বছর আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কি হচ্ছে, যদি একটু আমাদেরকে বলতেন। ছোট্ট করে শুধু দুইটা বিষয় আপনাকে বলে রাখি। দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ, সবার আগে কিন্তু জুলাই আন্দোলনে ছাত্রলীগের বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং সেখানে নারী শিক্ষার্থীদের ছিল একটা অগ্রগণ্য ভূমিকা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় একটা প্রতিরোধের ক্যাম্পাস, সবসময় সেখানে একটা আন্দোলন সংগ্রামে ভূমিকার ক্যাম্পাস। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু জাকসু নিয়ে এক ধরনের একটা মানে কি বলবো আমি, যে এক ধরনের একটা উৎসাহহীন অবস্থা দেখা যাচ্ছে। তাহলে এটার একটা বড় কারণ যেটা হচ্ছে যে গত 1 বছর ধরে, আমি শুধু একটা কথা বলি আপনাকে, ধরেন ওখানে সংসপ্তক পর্ষদের এজিএস প্রার্থী সোহাগী সামিয়া জুলাইয়ের পর যে আহত অবস্থায় সেই সময় যখন হল ভ্যাকেন্ট করে দেয়, সেই সময় সে ক্র্যাচে ভর দিয়ে সেই সময় সে স্লোগান দিয়েছে, পুলিশের মুখোমুখি হয়েছিল। জুলাইয়ের পর থেকেই গত 1 বছরে তার উপরে যে পরিমাণ সাইবার বুলিং হয়েছে, যে পরিমাণ নানাভাবে তাকে করা হয়েছে, মানে হেনস্থা করা হয়েছে, এইটা আসলে ভয়ানক এই চিত্রটা। এবং এর আগে একসময় ওবায়দুল কাদেরও তাকে হেনস্থা করেছিলেন, এবং এখন মানে হেনস্থা করে বলেছিল যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় তাকে নিয়ে মন্তব্য করেছিল, এখন এই অবস্থাটা আছে। তার মানে গত 1 বছরে আসলে জাহাঙ্গীরনগরে নারী শিক্ষার্থীদের উপরে বা যারাই সেখানে একটু প্রতিবাদ করে, আপনারা জানি যে জাহাঙ্গীরনগরের প্রগতিশীল শিক্ষার্থীদের একটা চারণভূমি, সেখানে নানাভাবে এখানে করা হচ্ছে। এটারই ফলাফল আমরা দেখলাম যে 5টি হলে ছাত্রীদের 5টি হলে কেউ ফর্ম তুলে নেয়, মাত্র সেখানে হল সংসদগুলো পূর্ণ করা যাচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার ধারণা 127 জন প্রার্থী তারা হল সংসদগুলোতে জিতে যাবে, এবং নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতেছে না এই ইয়েটাতে। তার মানে সামগ্রিকভাবে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল আমাদের গণ অভ্যুত্থানের পরে, এমন একটা পরিবেশ আমরা তৈরি করলাম যেটার ফলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার্থীরা যে কথা বলবে, তারা যে তাদের ভয়েস রেইজ করবে, সেই ক্যাম্পাসের অধিকার নিয়ে কথা বলবে, সেই জায়গায় সেই স্বপ্নটা আসলে নানাভাবে ধূলিসাৎ হচ্ছে। এবং আমি মনে করি যে এটা শুধু শিক্ষার্থীদের দোষ না, তার জন্য যে পরিবেশটা তৈরি করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল, সামগ্রিকভাবে রাষ্ট্রের করা তৈরি দরকার ছিল, সেই জায়গাটা করা যায় নাই বলেই কিন্তু আমরা দেখছি যে অনেকগুলো, আপনি বললেন অনেকগুলো প্যানেল কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন যে মানে জাহাঙ্গীরনগরে যেরকম একেবারে কোনো উৎসব নেই, নির্বাচন যে আছে বোঝা যাচ্ছে না ক্যাম্পাসে ফিরলে, কিন্তু আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান, সেখানে কিন্তু আবার শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসব, মানে মনে হচ্ছিল যে একটা ফেস্টিভ কালচার বিরাজ করছে। তার মানে জাহাঙ্গীরনগরে আপনি বলছেন যে এটার সাথে কি প্রশাসন জড়িত নাকি কারা জড়িত, কোনো শক্তি জড়িত? এই এখানে দুইটা দিক আছে। আমার যেটা মনে হয় যে ধরেন ডাকসু যেহেতু একটা কেন্দ্রীয় জায়গা, মানে ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় একটা অস্তিত্বের প্রশ্ন এখানে, এবং ডাকসু সব যেটা বললাম রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ, এবং যেটা হচ্ছে যে গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলো রাজনৈতিক চিন্তারও মানে তাদেরও একটা প্রধান সেন্টারের জায়গা, কেন্দ্র হচ্ছে ডাকসু। ডাকসুর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে এখন যে এইটার যেটা আমি বললাম যে বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ পরিবেশ, সেটা ডাকসুতে যত বেশি প্রভাব ফেলতে না পারছে, একই সমস্যা কিন্তু ডাকসুতেও আছে। আমরা দেখলাম যে শিবিরের এক ছেলে, সে যে অপরাজয় 71 এবং অদম্য 24-এর যে প্রার্থী, যিনি ফরাদের প্রার্থিতা নিয়ে রিট করেছিলেন, তাকে গণধর্ষণের হুমকি দিল এই ইয়েটাতে। এই ধরনের যে ইয়েগুলো হচ্ছে, মানে ক্যাম্পেইনিং গুলো হচ্ছে, তাহলে সেই ক্যাম্পেইনিং কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও হচ্ছে, কিন্তু জাকসুতে যেটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশটা একটা ইম্পর্টেন্ট বিষয়। জি, আমরা আসলে চাই যে এই পরিবেশটা সুন্দর হোক। আমরা চাই যে না যদি শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন হচ্ছে সেরকম না, আমরা চাই যে জাহাঙ্গীরনগরে উৎসবটা ফিরে আসুক। আমরা চাই যে সাইবার বুলিং এর বন্ধ হোক। আমরা চাই যে এই যে আমরা যে চেতনা নিয়ে ডাকসু নির্বাচন হচ্ছে, সেই চেতনা যাতে বাস্তবায়ন হয়। এই ডাকসু নির্বাচনে যেন শিক্ষার্থীরা জিতে যায়, কোনো ব্যক্তির জায়গায় না। আমরা চাই যে কোনো হানাহানি না হয়ে সুষ্ঠু এবং সুন্দর ডাকসু নির্বাচন হবে। সেই প্রত্যাশা রেখেই আমরা আজকের সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।